হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টুডেন্ট বাংলা। আজকে আমরা চলে এসেছি জেক্সপোর যে সিরিজটা চলছিল সেই সিরিজের একটা ভিডিও নিয়ে। তো আজকের যে চ্যাপ্টারটা হবে সেই চ্যাপ্টারটা আমরা যে চ্যাপ্টারটা পড়েছিলাম মনে আছে, সিম্পল ইন্টারেস্ট। সেই সিম্পল ইন্টারেস্টের আজকে লাস্ট ভিডিও। আর এর আগে আমি ইউনিট ডিজিটের একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, কারণ একটা চ্যাপ্টার অনেক দিন ধরে পড়ার থেকে মাঝখানে একটা ছোট একটা চ্যাপ্টার দিয়ে দিলাম, ওটাও করে নাও। ওইটা করে নেওয়ার পর মনে আছে আমি প্র্যাকটিস উইথ আস যেটা আমাদের সিরিজ চলে, আমাদের সাথে একসাথে বসে বসে দুজন মিলে প্র্যাকটিস করব। তো সেখানে আমি বেসিক সিম্পল ইন্টারেস্টের বেসিক কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে কি করব, অ্যাডভান্স করব। আজকে আমরা অ্যাডভান্স করব কিছু কোশ্চেন্স, 5খানা মতো কোশ্চেন্স আমি নিয়ে এসেছি অ্যাডভান্স কিছু কোশ্চেন্স, সেগুলো আমরা কমপ্লিট করব। সেগুলো দেখবো যে পরীক্ষায় অ্যাডভান্স যদি কোশ্চেন দেয় কি ধরনের দেবে। আর এছাড়াও আমরা যে চ্যাপ্টারটা করিয়েছিলাম সিম্পল ইন্টারেস্টের, তার যে 16 দাগের থেকে নিয়ে 20 দাগের পর্যন্ত যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম, ওই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবে। ওগুলো অ্যাডভান্সের মধ্যে পড়ে। তাহলে এই অ্যাডভান্স কোশ্চেনের মধ্যে অলরেডি আমি 5টা করিয়ে দিয়েছি। আজকের 5টা না 6টা বলবো, 6টা কোশ্চেন করিয়ে দিয়েছি। আজকের আমরা ফের 5টা কোশ্চেন করবো। টোটাল 11খানা অ্যাডভান্স কোশ্চেন আমরা কমপ্লিট করেছি। 11টা কোশ্চেন না, 11টা টাইপ বলতে পারো, ঠিক আছে? 11খানা টাইপ আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা কি করব, অ্যাডভান্সের 5খানা টাইপ দেখব। দেখে আমরা এই চ্যাপ্টারটাকে পুরোপুরিভাবে আজকে শেষ করব। তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে মুভ করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক চ্যাপ্টারটা। ফার্স্ট এখানে যে কোশ্চেনটা দিয়েছে, প্রথম তোমরা কোশ্চেনটাকে পড়ো। কোশ্চেনটাকে প্রথম পড়ে নাও। দেখতে পাচ্ছ কোশ্চেন? আর একটু বড় করে দিচ্ছি। এই হলো কোশ্চেন। কোশ্চেনটাকে ভালো করে পড়ো, কি বলছে। তারপর আমরা অঙ্কতে যাব। যেহেতু 5খানা অ্যাডভান্স ম্যাথ আমি করাচ্ছি, তো অ্যাডভান্স ম্যাথে অ্যাডভান্স ভাবে কিছু ভাবতে হবে না। যেগুলো শিখিয়েছি সেগুলোকে নিয়েই ভাবনা চিন্তা করবে, অঙ্কগুলোকে তাড়াতাড়ি কিভাবে করতে পারবো সেই অ্যাপ্রোচটা তোমরা নেবে। কি বলেছে অঙ্কটা পূরণ করা যায়। বলছে একটা কৃষি সমবায় সমিতি আছে, সেখান থেকে যদি কৃষি ঋণ নেয়, ভালো করে বুঝবে, সেখান থেকে যদি কৃষি ঋণ নেয় তাহলে 4% সুদের হার পড়বে। আর যদি কোন ব্যাংক থেকে যদি ঋণ নেয় তাহলে কত পড়বে? 7.4%। তাহলে সুদের হারের ডিফারেন্সটা বলে দিল। তারপর বলছে কৃষকটা যদি ব্যাংক থেকে টাকা ধার না করে যদি সমবায় সমিতি থেকে টাকা ধার করে, তাহলে কত টাকা ধার করেছে? 5,000 টাকা ঋণ নিয়েছে কৃষি। তাহলে তার বছরের সুদ বাবদ কত টাকা বেঁচে যাবে? কত টাকা বেঁচে যাবে? কোশ্চেনটা পড়লেন? কোশ্চেনটা কি বলছে? করার চেষ্টা করো। এবার আমি বলি। তো দেখো, দু ধরনের ঘটনা এখানে ঘটবে। একটা তোমাকে প্রথম নিতে হবে সমবায় সমিতি। আমি এখানে লিখছি সমবায় সমিতি। পরীক্ষার খাতায় এত লিখবে না, আমি বোঝানোর জন্য লিখছি। একটা হচ্ছে সমবায় সমিতি, আর একটা হচ্ছে তোমার ব্যাংক। একটা হচ্ছে ব্যাংক আর একটা সমবায় সমিতি। এবার সব জায়গায় আমি বলেছি একটাই ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিয়ে বার করতে হবে। এখানে সুদের হেরফের চেয়েছে, সুদের হেরফের। তো সুদটাকে আগে বার করে নিতে হবে। সুদ কি আমাদের ফর্মুলা কি? I = PRT/100। মনে আছে তো সূত্রটা? P কত এখানে? আসল কত? 5,000 টাকা। 5,000 টাকা সমবায় সমিতিতে থেকে নিয়েছে, ঠিক আছে? 5,000 টাকা কোথা থেকে নিয়েছে? কৃষক সমবায় সমিতি থেকে নিয়েছে। কত পার্সেন্ট সুদে? সমবায় সমিতির সুদ কত পার্সেন্ট? 4%। 4% সরল সুদে। কত সময়ের জন্য? 1 বছরের জন্য। কোথায় 1 বছর লেখা? তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, মানে 1 বছরের হিসাব চেয়েছে, ওই 1 বছরেরই আমরা বার করব। টোটালটা হয় 100। কত বেড়ে দেখি, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। 4 × 5 = 20, 200 টাকা। মানে কৃষকটা যদি
সমবায় সমিতি থেকে টাকা ধার নেয়, তাহলে যখন 1 বছর কমপ্লিট হবে কৃষক কত টাকা ব্যাংক 5,000 টাকা তো দেবেই, তার সাথে কত টাকা সুদ দেবে, সুদ হচ্ছে 200 টাকা সুদ দেবে। এবার ব্যাংকে যদি রাখতো তাহলে কি হতো, ব্যাংক একটা হিসাব করে বার করি, সেম ফর্মুলা তোমরা খাতায় করো। পি কত, এখানে 5,000 টাকা যদি ব্যাংক থেকে তুলতো, এখানে 5,000 টাকা ও সমবায় সমিতি থেকে তুলেছে, 200 টাকা দিতে হচ্ছে। আমরা কি করব, ব্যাংক থেকে 5,000 টাকা ধার নেব, তাহলে রেট কত পড়ছে 7.4%, 7.4% রেট পড়ছে এখানে। আর তার সাথে আমার বছর হচ্ছে 1 বছর, টোটালটা হবে 100। ঠিক আছে, দেখো এখানে ভালো করে যদি লক্ষ্য করো, এই যে দশমিক আছে 7.4, এই দশমিকটাকে আমরা তুলে দিলাম, দেওয়ার ফলে নিচে একটা শূন্য চলে আসবে, 10 চলে আসবে। ঠিক আছে, তাহলে 1 2 3টে শূন্য কাটলো, 1 2 3টে শূন্য কেটে গেল, তাহলে উপরে কি পড়ে থাকলো 74 আর 5 পড়ে আছে, তাহলে 4 5 19 শূন্য, আর থাকলো 2, 5 7 35, 36 37। এই হলো ব্যাংকের। তাহলে ব্যাংক থেকে যদি টাকা ধার নিত কৃষক, কত টাকা পেত 370 টাকা। আর যদি সমবায় সমিতি থেকে টাকাটা ধার নেয় তাহলে কত টাকা পাবে, 200 টাকা পাবে না, সরি দিতে হবে। কত টাকা, 200 টাকা যদি ব্যাংক থেকে দিতে হয় তাহলে 370 টাকা ব্যাংকে ফেরত দিতে হবে 1 বছর পর সুদ হিসাবে। কত টাকা এক্সট্রা, কত টাকা দিতে হচ্ছে, 170 টাকা এক্সট্রা দিতে হচ্ছে, তাই তো? এখানে চেয়েছো, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বেঁচে যাবে। যদি সমবায় সমিতি থেকে টাকা ও ধার নেয় তাহলে ওর কত টাকা বাঁচছে, 170 টাকা বাঁচছে। যদি ব্যাংক থেকে করতো তাহলে 370 টাকা দিতে হতো, সমবায় সমিতি থেকে 5,000 টাকাটা ধার নিয়েছে তাহলে 200 টাকা দিতে হচ্ছে, তাহলে বাঁচলো কত, টোটাল 170 টাকা বেঁচে গেল। এটাই হলো অঙ্ক। ফর্মুলা দেখো, দুদিকে দু ধরনের কাজ করছো, একটা I = PRT/100 ফর্মুলা আছে আমাদের কাছে, ওই ফর্মুলা তুমি ফেলে অঙ্কটা দুটো বার করবে আর বুঝে যাবে যে ব্যাংক থেকে যদি টাকা ধার নেয় কত পাবে, সুদ দিতে হবে, সমবায় সমিতি থেকে যদি ধার নেয় টাকা তাহলে কতটা সুদ দিতে হবে। তাহলে দুজনের ডিফারেন্স পেয়ে গেলে 170, आंसर হচ্ছে এই যে ডেট ডিফারেন্স, কত টাকা বাঁচাবে, 170 টাকা বাঁচাবে, आंसर হলো 170 টাকা বাঁচাবে। বুঝা গেল? নেক্সট অঙ্কতে যাই, অঙ্কটা পুরোপুরি বোঝা গেছে? না বোঝা গেলে পজ করো, ভিডিওটা ব্যাক করো, করে আরেকবার দেখো, কোশ্চেনের মধ্যে কোশ্চেনটাকে পড়ো, পড়ার চেষ্টা করো, করার চেষ্টা করো। দেখো অঙ্ক কোনো কঠিন কিছু না, গল্প আছে পুরো, মানে এখান থেকে এতটা বাংলা লেখা, ঠিক আছে, এখানে এতটা পুরো বাংলায় কথায় লেখা আছে, ইংলিশে লেখা নেই যে পড়তে অসুবিধা হবে, বাংলায় লেখা আছে, রিডিং পড়ো, গল্পটা কি বলতে চাইছে ধরো, সেই গল্পটার হিসাবে আমরা কাজ করব, অঙ্ক উত্তর পেয়ে যাব। পরের কোশ্চেনটা দেখি কি বলছে। পরের কোশ্চেনটা একটু সহজ আছে কিন্তু একটু ঘোরা পেছনে অঙ্ক আছে, ঠিক আছে, অঙ্কটা দেখো কি বলছে। কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদে 7 বছরের সুদে আসলে এত টাকা হচ্ছে, 4 বছরের সুদে আসলে এত টাকা হচ্ছে, তাহলে মূলধন আর বার্ষিক শতকরা সুদের হার কত, সুদের হার চাইছে বার করতে হবে, আর বার করতে হবে আমাদের। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, সুদে আসলে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা। আচ্ছা, সুদে আসলে মানে কি, এটা সরল সুদ হচ্ছে, সুদে আসলে মানে কি, আসল সেম থাকবে, যেহেতু সরল সুদ আসল সেম থাকবে, প্রত্যেক বছর অ্যাড হচ্ছে। ধরো 7 বছর, তো আমি প্রথম গল্পটা বুঝিয়ে দিই। ধরো ও 200 টাকা রাখতে গেছে ব্যাংকে, 200 টাকা বলেছে আমার 200 টাকা রাখবো, ফার্স্ট বছরে 200 টাকা প্লাস সুদ, তাই তো, ফের 2 নম্বর বছরে 200 টাকা, আসল সবসময় সেম থাকবে, 2 বছরের সুদ 2 ইনটু সুদ, 3 বছরে 200 টাকা তো সেম থাকবে, প্লাস তার সাথে 3 বছরের সুদ, এইরকম ভাবে বাড়তে থাকবে। 7 বছরের বলেছে মানে কি, 200 টাকা আছে প্লাস 7 বছরের সুদ, এই হচ্ছে কনসেপ্ট 7 বছরের সুদ। বুঝা যাচ্ছে? এবার দেখো, তাহলে দেখো ভালো করে বুঝো, 7 বছরে সুদে আসলে
বছরে বলবো, আসল যেটা থাকবে, ধর আসল যেটা থাকবে পি, এখানেও আসল সেম থাকবে, এর সাথে 4 বছরের সুদ থাকবে এক্সট্রা, ঠিক আছে, এর সাথে কি পি এর সাথে 7 বছরের সুদ এক্সট্রা থাকবে, তাই তো? তার মানে দুজনেরই কি আসল সেম থাকবে, তাই তো? দুজনেরই আসল সেম থাকবে। তো যখন আমি এটাকে কাটাকুটি করব, আসলগুলো কেটে যাবে, কিন্তু পড়ে থাকবে শুধু সুদ। ক্লিয়ার হচ্ছে? পড়ে থাকবে শুধু সুদ। শুধু সুদ পড়ে থাকবে। তাহলে এখানে দেখো 3 বছরের সুদ পড়ে, 3 বছরে সুদ পড়ে থাকবে শুধু। আসল কেটে গেছে, 7 বছরের যে আসল ছিল 4 বছরের আসলের মধ্যে আসল কেটে গেছে, পড়ে কি আছে? 3 বছরের শুধু সুদ পড়ে আছে। তাহলে এখান থেকে যদি মাইনাস করি 0 0 900 900 3 বছরের সুদ কত? 900 টাকা। কত? 900 টাকা 3 বছরের সুদ পেয়ে গেছে। 1 বছরের সুদ কত বেরিয়ে যাবে? 300 টাকা। 3 বছরের 900 হলে 1 বছরের 300 টাকা। তাহলে আমার 4 বছরেরটা একবার বার করে দিই, 4 বছরের সুদ কত হবে? 1200 টাকা। কারণ 3 4 এ 12, 1 বছরের 300 হলে 4 বছরের 1200 টাকা, এত টাকা সুদ। তাহলে এখান থেকে একটা হিসাব তোমরা পেয়েছো কি, যে 4 বছরের তুমি 4 বছরের সুদ জানো, আর 4 বছরে তুমি সুদে আসলে জানো, তাহলে তুমি আসলটা পেয়ে যাবে, হ্যাঁ কি না? 4 বছরের যদি সুদে আসলে 6200 টাকা হয়, আর আসল যদি 1200 টাকা হয়, এটা হচ্ছে সুদে আসলে টোটাল, এটা হচ্ছে সুদ, তাহলে আসল কত হবে? 5000। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে এ, সুদে আসলে। আমি বলেছিলাম সুদে আসলে কি এ দিয়ে ডিনোট করে, এটা হচ্ছে আই মানে সুদ, আর এটা হচ্ছে পি 5000। টোটাল পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে আর কি দিয়ে দিয়েছে? সময় দিয়ে দিয়েছে 4 বছর। 4 বছরের ঘটনাটা এখানে দেখাচ্ছি আমি। 4 বছরের কি টি, টি কত? 4 বছর। আমাদের কি কি চেয়েছে দেখো, মূলধন কত চেয়েছে? মূলধন মানে কি? আসল আমরা বার করে নিয়েছি, পি বার করে নিয়েছি। আর কি চেয়েছে? সুদের হার চেয়েছে। ফর্মুলাটা আমার কাছে রেডি আছে, আই পি আর টি টোটালটা বাই 100, ঠিক আছে। ফর্মুলায় বসাও, বেরিয়ে যাবে আই কত? আই হচ্ছে 1200, 1200। পি কত? দেখো 5000। এখানে মুছে দিলাম একটু। আর কত? আরটা বার করতে হবে। টি কত? টি হচ্ছে 4 বছর, টোটালটা বাই 100। 0 0 কেটে গেল। আমি আবার এটাও বলেছিলাম যে এইদিকে 0 সাথে এইদিকে 0 কাটে, তাহলে এইদিকে 4 দিয়ে এইদিকে 30, তাহলে আর কত? 30%। ও সরি, ভুল হলো। এখানে 5 পড়ে আছে, 5 দিয়ে 30 কাটবে 6, তাহলে আর কত? 6%। ক্লিয়ার হলো? এখানে আমি যখন এই ঘটনাটা ঘটিয়ে দেবো তখন আর এগুলো করতে, এটা ইজি, এখান থেকে ইজি। আমার মেন বেরিয়ে যাচ্ছে, এইটা যখন পেয়ে যাবে 1 বছরের সুদ যখন বার করতে পেরে যাবো, তখন 7 বছরের মধ্যে 4 বছরের মধ্যে কত সুদ আছে বের করে নিতে পারবো, 7 বছরের মধ্যেও কত সুদ আছে বের করে নিতে পারবো। অঙ্কটা একদম ইজি। আর এই ধরনের অঙ্ক মাঝে মাঝে দেয়, দেখছো তো, 2 লাইনের অঙ্ক, কিন্তু এর মেন কাজ করার আগে তোমাকে এখান থেকে তোমাকে ঘটনাটা বার করে নিতে হবে, ঠিক আছে। এবার 3 নম্বরে যাচ্ছি। এই অঙ্কটা বুঝে, এই অঙ্কটা ভালো করে দেখতে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। পরের কোশ্চেনটা দেখি। কি বলেছে? অঙ্কটা ভালো করে যদি পড়ো, দেখো, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নিয়ে নিয়েছে, নেওয়ার পর 1 লাখ টাকা পেয়েছে। কত টাকা পেয়েছে? 1 লাখ টাকা। ওই টাকার কিছুটা অংশ ব্যাংকে রেখেছে, আর বাকি টাকাটা পোস্ট অফিসে রেখে দিয়েছে। প্রতি বছর সুদ বাবদ মোট, মানে ব্যাংক থেকে যত সুদ আসে, আর পোস্ট অফিস থেকে যত সুদ আসে, দুটোকে যদি যোগ করে তবে আসে 5400। কত? 5400। আর ব্যাংকের আর পোস্ট
অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% আর 6%। মানে ব্যাংকের সুদের হার কত? 5%। পোস্ট অফিসের সুদের হার কত? 6%। তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছেন? এই ধরনের অঙ্ক আমরা করেছি, ভালো করে মনে করো। কিন্তু সেখানে আমি একটা ওয়ার্ড তোমাদের পড়িয়েছিলাম যে সুদ সমান বলে একটা ওয়ার্ড আছে, সুদ সমান। তখন গিয়ে যে অঙ্কটা করতে হতো সেটা আমরা জানি, কারণ আমাদের যে 16 থেকে 20 দাগের অঙ্কগুলো আমরা করেছিলাম সেগুলো দেখলে তোমরা বুঝে যাবে। এবার এখানে দেখো, এখানে কোথাও লেখা আছে যে সুদ সমান, কোথাও লেখা নেই, যার কারণে কিন্তু দুটো সুদের যোগফল আমাদের দিয়ে দিয়েছে, যার কারণে আমরা এইখানে ওই ফর্মুলাটাকে পুট করতে পারবো না। এখানে নরমাল ক্যাজুয়াল ভাবে অঙ্ক করতে হবে। কিরকম ভাবে করবো? ধরে নাও ব্যাংকের, আমরা আলাদা আলাদা করে লিখবো ব্যাংক আর পোস্ট অফিস, ঠিক আছে। ধরে নাও ব্যাংকে রেখেছে x টাকা, ঠিক আছে, পোস্ট অফিসে রেখেছে কত? 1 লাখ মাইনাস x টাকা, এই হিসাব হলো। এবার ব্যাংকের যদি এটা আসল হয়, আর কত এটা, আর সময় কত? 1 বছরের জন্য রেখেছে, টোটালটা বাই 100। এটা হচ্ছে সুদ না, PRT বাই 100। এইটার সাথে যদি আমরা, এটা পোস্ট অফিসের বার করছি, পোস্ট অফিসের আসল এটা সুদ, এই সুদের হার 6% আর সময় হলো 1 বছর, টোটালটা বাই 100 ইকুয়াল টু কত? 5400। ভালো করে বলো, এইটা হচ্ছে ব্যাংক থেকে কত সুদ পাবে, এইটা। পোস্ট অফিস থেকে কত সুদ পাবে, এইটা। তাহলে দুটোকে যোগ করলে বলছে মোট কত হচ্ছে, মোট কতটা লেখা দেখবে, মোট হচ্ছে 5400। তাহলে দুজনকে যদি আমরা যোগ করে দিই তাহলে কত পাবো? 5400 পাবো। এই হচ্ছে ইকুয়েশন, আমরা রেডি করে দিলাম, একটাই লাইন আমরা রেডি করে দিয়েছি। এটা কিভাবে সম্ভব হবে তোমার? কখন? যখন তুমি বারবার প্র্যাকটিস করবে জিনিসগুলোকে, তখন তোমার দেখবে এগুলো সব ইজি হয়ে যাবে। তো এটাকে এবার সলভ করবে, ঠিক আছে। তো সলভ করা যায়। তো প্রথমে কি করব? সিম্পলিফাই করব। কি করব? 5x বাই 100 হলো, এটা সিম্পলিফাই হয়ে গেল। এটাকে করব, এখানে কি করব? 6টাকে 15টার সাথে গুণ করে দেব। 6 কে গুণ করলে 1 লাখের সাথে 6 লাখ মাইনাস 6x, টোটালটা বাই 100। এদিকে কি থাকবে? যেমনি থাকবে সেমনি লিখে দিই। পরের লাইনে কি করবে? ভগ্নাংশের যোগ আছে, জাস্ট যোগ করে দেবে, একটা লাইন টানবে, যোগ। ভগ্নাংশের যোগের নিচে দুটো সেম হলে কি হয়? যা থাকে উপরে তাই বসে যায়। ছয় লাখ মাইনাস 6x ইকুয়াল টু 54। এতদূর বোঝা গেল? এতদূর বোঝা গেছে? এবার দেখো, ভালো করে দেখো, পরের লাইন কি করবে? এই 100টা এখানে কি আছে? ভাগ হিসাবে আছে, এটাকে এখানে গুণে পাঠিয়ে দেব। কি করব? এই 100টাকে আমি এখানে গুণে পাঠিয়ে দেব, ঠিক আছে। তো পরের লাইন কি যাবে? যেমনি আছে সেমনি লিখে দেব। উপরের যেটা, উপরের তো আমরা কিছু করছি না। 6 লাখ মাইনাস 6x গুণ করলে এখানে আরো দুটো শূন্য চলে আসলো। এই হয়ে গিয়ে দাঁড়ালো আমার ইকুয়েশন। ইকুয়েশনটা ভালো করে দেখে নাও, এই হলো আমার ইকুয়েশন। পরের লাইনে কি করবে? এখানে দেখো 5x থেকে 6x বিয়োগ যাবে, তাহলে পরে কি থাকলো? মাইনাস x একটা পড়ে থাকবে। আর এই যে 6 লাখ আছে, 6 লাখটাকে এই পারে পাঠাবো, সমান চিহ্নের এই পারে পাঠালে প্লাসটা মাইনাস হয়ে যায়। তো এদিকে কি ছিল? 5,40,000 ছিল, তাই তো? 5,40,000 ছিল, ওতে বিয়োগ দেবো 6 লাখ। এই বিয়োগ করলে কত আসছে? এইদিকে তো মাইনাস x থাকবেই, এইদিকে কত আসছে? 60,000 পড়ে আছে, তার সাথে মাইনাস 60,000, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কত? 60,000। তাহলে ব্যাংক থেকে কত টাকা নিয়েছিলাম? কোশ্চেন কি তাহলে আমরা x কত পেলাম? 60,000 পেলাম। এটাকে দেখো, এবার আমরা নিচে উপরে যাচ্ছি, দেখো কি চাইছে তিনি, কোথায় কত টাকা
ব্যাংকে রেখেছিল 60,000, 1,00,000 টাকার মধ্যে 60,000 টাকা রেখেছিল ব্যাংকে, আর তাহলে পোস্ট অফিসে কত টাকা রাখবে? পোস্ট অফিসে রেখেছিল 40,000। 1,00,000 টাকার মধ্যে 60,000 টাকা যদি ব্যাংকে রাখে তাহলে বাকি 40,000 টাকা কোথায় রাখবে? পোস্ট অফিসে। এই হয়ে গেল অঙ্ক হিসাব হয়ে গেল। এখানে দেখো তোমরা ভাবছো যে অঙ্কটা মানে হার্ড বলে কিছু নেই, এখানে ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, এইখানে দেখো কি ফর্মুলা ইউজ করেছি, I equal to PRT by 100। এখানে দেখো আর কি ফর্মুলা ইউজ করেছি, I equal to PRT by 100। ফর্মুলা বলেছি 98% থেকে 95% থেকে 98% তোমার সব অঙ্কই একটা ফর্মুলায় হয়ে যাবে। তোমাকে শুধু একটু বুঝতে হবে আমি কিভাবে অঙ্কটাকে কোন ওয়েতে আমরা নেব, তাহলে এই অঙ্ক হয়ে যাবে। অঙ্কর মধ্যে সেরকম কিছু নেই, পরবর্তী অঙ্ক দিয়ে যাচ্ছি। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটু বোঝার আছে, বুঝে পড়ো দেখি। এই অঙ্কটা দেখতে অঙ্কটা দিলাম না, অঙ্কটা পড়ো, পড়ে বুঝে নিজে পড়ো পজ করে। কি বলছে, কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দিচ্ছে, ব্যাংক দিল, এবং দীপু বাবু বছরে ব্যাংকে কি করেছে, দীপু বাবু গেছে বছরের প্রথমে 15,000 টাকা জমা দিয়েছে। কত? 15,000 টাকা জমা দিয়েছে। 3 মাস পর দেখা গেছে 3,000 টাকা তুলে নিয়েছে, মানে 3 মাস পরেই ঘটনা শুরু হয়ে গেছে। তো প্রথম 3 মাস যেমনিকে সেমনি ছিল, তো 3 মাস কোনো রকম গন্ডগোল কিছু হয়নি ব্যাংকের মধ্যে। দীপু বাবু যে 15,000 টাকাটা ব্যাংকে রাখতে গিয়েছিল, 3 মাস ধরে ওই টাকাটা ওই ব্যাংকে ছিল। ওই 3 মাসের ঘটনা প্রথম বার করে। তো 3 মাস পর ঘটনা যদি বার করি, ভালো করে দেখো কি ফর্মুলা ইউজ করব, I equal to PRT by 100। সেম ফর্মুলা করলে কি হবে, সুদ পেয়ে যাব। 3 মাস যখন একটা টাকা একটা ব্যাংকে ছিল, 3 মাসে তো সুদ জেনারেট হবে, তো এই কি সুদটা আমরা বার করব। তো সুদটা বার করি, I equals to PRT by 100। সুদটা জেনারেট করে নি, সুদটা এই যে I জেনারেট করি। টোটাল আসল কত? 15,000 টাকা রেখেছিল না ব্যাংকে, 15,000 টাকা। তার সাথে আর কত? এখানে 5% বলে দিয়েছে, 5%। ব্যাংক কত দেবে? 5%। সময় 3 মাস। এবার দেখো আমি বলেছিলাম এই ফর্মুলায় যে টি থাকে, কিসে থাকে? বছরে থাকে। তাহলে যখন 3 মাস যদি হয়, 3 মাসকে আমরা বছরে কনভার্ট করতে গেলে 12 দিয়ে ডিভাইড করব, তাহলে কত আসছে? 1/4। তাহলে এখানে কি করব? 1/4 লিখব। এবার আমি আরেকটা জিনিস দেখিয়েছিলাম, 1/100 টা এইভাবে পাশে লেখা যায়, লিখে নিলাম, ক্যালকুলেট করব। দুটো শূন্য কেটে গেল, এটাকে ক্যালকুলেট করলে কি আসছে? 4 দিয়ে কাটি, 4 3 4 12, 3 30, 4 না 2 দিয়ে কাটবো, 4 দিয়ে তো কাটবে না, সরি 2 দিয়ে কাটবো, 75 আসবে। এটা যদি 2 দিয়ে কাটি তাহলে 75, উপরে শুধু 75, নিচে 2, তাহলে 5 5 25 এর 5, হাতে থাকলো 2, 5 7 35, 36 39, 375/2। তাহলে টোটাল ক্যালকুলেট করলে যদি আমরা 10 মিনিট আনি তাহলে কত আসছে দেখো, 2 1 কে 2, 17, 8 2 16, 15, 7 2 14.5। এটা আসছে এত টাকা সুদ দেবে। 3 মাসে কত টাকা জেনারেট হয়েছে সুদ? 187 টাকা 50 পয়সা সুদ জেনারেট হয়েছে। হয়ে গেল, 3 মাস কেটে গেল, 3 মাস কেটে গেছে। তারপরে করি 3 মাস পর বলছে 3,000 টাকা তুলে নিয়েছে, ছিল 15,000 টাকা, 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে কত পড়ে থাকলো এখন ওর কাছে? 12,000 টাকা পড়ে থাকলো। তারপর বলছে ওই টাকা তুলে নেওয়ার ফের 3 মাস পরে ফের একটা কিছু ঘটনা ঘটিয়েছে, ঠিক আছে? তার মানে ফের 3 মাস কোন রকম কোনো ঘটনা ঘটেনি, ফের 3 মাস স্টেবল ছিল। তা পরবর্তী 3 মাসেরটা বার করে কি বলছে? পরবর্তী 3 মাসে সেম I equal to PRT। ওই 3 মাসের তো একটা সুদ জেনারেট হবে, ওই সুদটা বার করছি। P কত হবে বলো দেখি? P কত হবে? কত হবে P? 15,000 টাকা না, কারণ 3,000 টাকা তুলে নিয়েছে। 15,000 টাকা ছিল, 3,000 টাকা তুলে নিয়েছে। কত টাকা থাকলো? 12,000 টাকা থাকলো, 12,000 টাকা। আর কত? 5% অঙ্কতে বলে দিয়েছে একই সুদের। আর সময় কত? 3 মাস, মানে 1 4 মাস। এটাও 3 মাস কাটবে।
তার মানে 1/100টাও লিখবো পাশে, ঠিক আছে? 1/100 1/100 এটাকে যদি ক্যালকুলেট করো, দেখো এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কেটে গেল, এদিকে 4 দিয়ে যদি কাটি, 4 3 4 12 30, তাহলে 3 5 15, 150 টাকা। কত টাকা হচ্ছে? 150 টাকা। পরবর্তী 3 মাসে কত টাকা জেনারেট হয়েছে? 150 টাকা জেনারেট হয়েছে। এবার অঙ্কটা যদি ফের দেখি, ঘটনা তারপরে 3 মাস হলো, 3 মাস হলো, 3 মাস ঘটনা হয়ে যাওয়ার পর ফের 3 মাস হলো, ঘটনা হয়ে গেল, ফের 3 মাস পর কি হচ্ছে দেখো, 3 মাস পর আবার তিনি 8000 টাকা জমা দিয়েছে। ভালো করে বুঝবে, তার ছিল প্রথম, ভালো করে দেখো, প্রথম বছর শুরু হলো এখানে, এখান থেকে 3 মাস পর্যন্ত গেল, গল্পটা বুঝবে। 3 মাস পর্যন্ত গেল, এখানে দিয়েছিল কত? 15000 টাকা। 3 মাস হলো, 3 মাস হলো, হওয়ার পর 3 মাস কমপ্লিট হলো, এইখানে তিনি কত টাকা তুলে নিল? 3000 টাকা তুলে নিল, এখানে গিয়ে 12000 টাকা হয়ে গেল। তারপরে ফের 3 মাস 12000 টাকাটা কদিন খাটলো? 3 মাস। তারপর ফের উনি কত টাকা? ফের 8000 টাকা জমা দিল, মানে অ্যাড করলো, আরো অ্যাড করলো, তাহলে 12000 আর 8000 যোগ করলে কত হবে? 20000 টাকা। 20000 টাকাটা ক মাস কাটবে? পুরো বছরের শেষ পর্যন্ত, মানে বাকি কত থাকলো? 3 3 6 মাস হয়ে গেল, আর পরে থাকলো 6 মাস, টোটাল তো 12খানা মাস, তাই তো? 3 3 6 মাস হয়ে গেল, পরে কত মাস থাকলো? 6 মাস। তাহলে 20000 টাকা ফের কত মাস কাটবে? 6 মাস। একটা বার করি, একটা বার করছি, ঠিক আছে? তাহলে ফর্মুলা কি? I = P R T টোটালটা বাই 100। P কত? লাস্ট 6 মাসের বার করছি কিন্তু। P কত? 20000 টাকা। আর কত? 5। T কত? T কত বলো তো? 6 মাস। 6 মাস মানে কি? 6/12 হবে না? মানে কি? হাফ। এখানে হাফ হবে 1/100। এটা ক্যালকুলেট করব, করলে এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে গেল, এখান থেকে 2 দিয়ে কাটলে 100 বেরোবে, তাহলে 5 100 500, তাহলে এর সুদ কত? 500 টাকা। এই হয়ে গেল পুরো অল টোটাল একটা বছর কেটে গেল, 3 মাস 3 মাস 6 মাস, এই তিনটে স্লটে কেটে গেল। এবার অঙ্কতে কি জিজ্ঞেস করেছে দেখে নিন, লাস্টে অঙ্কটা কি জিজ্ঞেস করেছে, বলেছে দীপু বাবু বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে? ঠিক আছে, বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে? টোটাল অ্যামাউন্ট চাইছে, টোটাল অ্যামাউন্ট বার করবো। দেখো টোটাল অ্যামাউন্ট কোথায় বার করি? এখানে বার করছি। অঙ্ক দেখো, এবার প্রথম কত? টোটালটা আসল কত? 20000 টাকা। 20000 টাকা টোটাল আসল। এটা এবার সুদগুলো চেক করব। একটা সুদ হচ্ছে 187.5, 187.5। 2 নম্বর সুদ হচ্ছে, আমরা এখানে বার করেছি 150 টাকা। ভালো করে দেখো, 2 নম্বরটা হচ্ছে 150 টাকা, 150 বার করেছি, 150 টাকা। 3 নম্বরটা আমরা বার করেছি 500 টাকা, ঠিক আছে? 3 নম্বরটা 500 টাকা বার করেছি, 500 টাকা। টোটাল কত হয়েছে? 5.7, 8 5 13, তাহলে 5 6 7 8, একে 5 6 7 8 5 13, তাহলে 5 6 7 একে 8, 20,837.5। এই হচ্ছে তোমার লাস্ট এন্ড ফাইনাল আনসার। যে জিজ্ঞেস করে যে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবে? সুদে আসলে তিনি কত টাকা পাবে? 20,837.5 টাকা। এই হলো অঙ্ক। অঙ্কটা যদি ভালো করে দেখো, অঙ্কটাতে গল্প আছে, কিন্তু অঙ্কটার মধ্যে নতুন কিছু সূত্র কিছু নেই, শুধু একটাই সূত্র, I = PRT/100, একটাই সূত্র, কিন্তু অঙ্ক বড়। বুঝা গেছে? এবার আমরা এই অঙ্কটা হয়ে গেছে, এবার আমরা লাস্ট অঙ্ক দেখব। লাস্ট অঙ্ক, এই অঙ্কটা নিজেরা করার চেষ্টা করো। এই অঙ্ক করে আজকের ভিডিও এখানে শেষ হবে। অঙ্কটা করার চেষ্টা করো। রহমত চাচা অঙ্ক দিয়েছে, অঙ্কটা করার চেষ্টা করো। কি বলছে অঙ্কটা? রহমত চাচা
একটা বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে। রমন চাচা কিন্তু ধার নিয়েছে কিসের জন্য? ঘর তৈরি করবে, একটা নিজের বাড়ি তৈরি করবে। সেই বাড়িটা করার জন্য ব্যাংক থেকে কত নিয়েছে? 24,000 টাকা, 2,40,000, 24,000 না, 2,40,000 টাকা নিয়েছে। কত পার্সেন্ট? 12% সুদে। ধার নেওয়ার 1 বছর কেটে গেছে, ব্যাংকে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিচ্ছু দিইনি। 1 বছর পর যে ঘরটা তিনি রেডি বানিয়েছে, সেই ঘরটাকে তিনি ভাড়ায় দিয়েছে, কেউ অন্য কাউকে থাকতে দিয়েছে যে তুমি থাকো। আর সেই ঘরটার ভাড়া কত করে আছে? 5,200 করে। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার যে আয়টা হচ্ছে, এই ঘরের যে 5,200 করে যে আয়টা হচ্ছে, সেই আয়টা যে 5,200 করে পাচ্ছে, ধরো ঘর ভাড়া দিচ্ছে, সেই ঘর ভাড়া দেওয়ার পর 5,200 করে যে জায়গা ঘর ভাড়া দিচ্ছে সে দিচ্ছে, ওই 5,200 টাকা উনি কি করছেন? ব্যাংকে গিয়ে ফেলে আসছে। এইভাবে চলছে, প্রত্যেক মাসে যে ঘরে আছে সে ভাড়া দিচ্ছে, উনি কি করছেন? রমন চাচা কি করছে? ওই টাকাটা ব্যাংকে ফেলে আসছে, ফের সে ভাড়া দিচ্ছে পরের মাসে, ওই টাকাটা তিনি ব্যাংকে ফেলে আসছে। এই করতে করতে কখন বিয়ে, মানে কত বছর কেটে যাওয়ার পর, মানে টোটাল কত বছর লাগলো রমন চাচার পুরো টাকাটা, ব্যাংকের যে 2,40,000 টাকাটা পুরো শোধ দিতে। এই হচ্ছে হিসাব। এই হিসাবটা তোমাকে বার করতে হবে। তো এই হিসাব বার করার জন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই, দেখিয়ে দিচ্ছি। নিজের থেকে চেষ্টা করতে পারো, আমি তাও দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরে নাও, আমি বলছি ধরে নাও, আমি লিখছি, পরীক্ষার খাতায় তো লিখবে না, ধরে নাও সময় তোমার কাছে আছে, এই যে বছরটা, এই বছরটা হচ্ছে তোমার কাছে x, এই বছরটাকে ধরে নাও x, মানে x বছরে কি করেছে? রমন চাচা পুরো শোধ করে দিয়েছে, x বছরে পুরো শোধ করে দিয়েছে। তো x বছরে শোধ যখন করে দিয়েছে, তো কত x বছর ধরে তো ব্যাংকে টাকা দিচ্ছে, x বছরে কত সুদ হয়েছে আগে সেটা বার করো। মানে রমন চাচা তো শুধু 2,40,000 টাকাটা ফেরত দিইনি, তার সাথে সাথে যত বছর তিনি টাকাটা লেগেছে ওনাকে শোধ করতে, সেই বছরের যে সুদ হচ্ছে সেগুলোকেও ফেরত দিতে হয়েছে। তো টোটাল অ্যামাউন্টটা বার করে নিই। তো এটা হচ্ছে সময়, মানে এটা হচ্ছে টি হচ্ছে এটা, ঠিক আছে। পি কত হচ্ছে? পি হচ্ছে তোমার 2,40,000, 2,40,000। তারপরে টি বার করে আছে, পি আছে, আর কত দেওয়া আছে? ওর মধ্যে 12% দেওয়া আছে। আর কি বার করতে হবে? সবই দেওয়া আছে। এবার আই বার করে নিই, আই কত বার করব? PRT/100 ফর্মুলায় বসাই, পি বসাই, 2,40,000 গুণ আর বসাই, আর কত এখানে? আর কত? 12। টি কত এখানে? টিটা হচ্ছে তোমার x, আর টোটালটা বাই 100, 0 0 কেটে গেল। এটাকে গুণ করি, 24 আর 12 যদি গুণ করি আসছে 288, পাশে থাকছে 200 x। এইটা হচ্ছে সুদ। তাহলে তিনি ব্যাংকে শুধু এত টাকা ফেরত দিইনি, তার সাথে সাথে তিনি এত টাকাও ফেরত দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমি একটা লাইন লিখছি যে রহমত চাচা ব্যাংকে কত টাকা ফেরত দিয়েছে। তিনি টোটাল ফেরত দিয়েছেন 2,40,000 প্লাস 288, 28,800 x সুদ। এই টাকাটা তিনি কি করেছেন? ব্যাংকে ফেরত দিয়েছেন। এত টাকা তিনি ব্যাংকে ফেরত দিয়েছেন, তার মানে তিনি এত টাকাই তুলবে না, লোকটার কাছ দিয়ে কত টাকা তুলবে? ঠিক এত টাকাই তুলবে যে টাকাটা তিনি ব্যাংকে ফেরত দেবেন, তুলছে আর দিচ্ছে। এটা হচ্ছে টোটাল মোট টাকা, যে টাকাটা রহমত চাচা ব্যাংকে ফেরত দেবে। এটা লেখা হলো। এবার সে যে ব্যাংক থেকে তুলছে সেইটা আমরা হিসাব করছি না, ওখানে ভালো করে বোঝো। সে এক মাসে যে যাকে ঘরটা ভাড়াই দিয়েছে, সে এক মাসে কতটা ভাড়া দিচ্ছে? এক মাসে ভাড়া দিচ্ছে 5,200 টাকা, তাই তো? 5,200, তো একবার দেখে নেওয়া যায় কত টাকা? 5,200 টাকা। তিনি 5,200 টাকাটা এক মাসে ভাড়া দিয়েছেন। ভালো করে গল্পটা বুঝলে হয়ে যাবে। এক মাসে যদি
5,200 টাকা হয়, তাহলে 12 মাসে মানে এক বছরের তার টোটাল অ্যামাউন্ট কত দিচ্ছে, সে কত ঘর ভাড়া দিচ্ছে এক বছরে। তাহলে কতবার করবো, 5,200 12 কত আসছে, 12 দিলে তোমার গুণ করে দাও 50 টু 12, তোমার হচ্ছে 4 2 6 আর এখানে দুটো জিরো আছে, ঠিক আছে। তাহলে 62,400 টাকা এক বছরের ঘর ভাড়া। এক বছরের ঘর ভাড়া কত, 62,400। তাহলে দেখো ভালো করে আবার আরেকটা জিনিস দেখো, প্রথম বছরে কিন্তু কোনো রকম টাকা রহমত চাচা ব্যাংকে দিইনি, ঠিক আছে, গল্পতে বলে দিয়েছে এক বছর তিনি কোনো টাকা ওকে দিইনি। এক বছর পর থেকে যখন ঘরটা তৈরি হয়ে গেল তখন ভাড়া দেওয়া শুরু হয়েছে। তা আমরা টোটাল টাইম কত ধরেছিলাম, x, এক বছর বাদ দিতে হবে। তাহলে এত বছরে কত টাকা জমবে, 6,200 এত এত x মাইনাস 1 গুণ করে দেবো। এক বছরে যদি এত টাকা হয়, ভালো করে বুঝবে, এক বছরে যদি এত টাকা হয় তাহলে এত বছরে কত টাকা হবে জাস্ট গুণ করে দিতে হবে। এবার এখানে একটা জিনিস ক্লিয়ার হলো, এই যে টাকাটা এত টাকা ফেরত দেবে তো ব্যাংকে রহমত চাচা, এই যে টাকাটা এটা কত টাকা, এটা এই টাকাটা তুলেছে কে, রহমত চাচা, কোথা থেকে, ওখান থেকে। তাহলে এই টাকাটা আর এই টাকাটা দুটো সেম হয়ে যাবে। তাহলে এবার এখান থেকে আমরা এই দুটোকে ইকুয়াল করে বার করে দেবো। ভালো করে দেখো, এখান থেকে আমরা কি লিখবো, 2,40,000 প্লাস 288 x equal to 62400 x minus 1। এই যে ইকুয়েশন আসছে এখান থেকে আমাদের x এর মান বার করলেই আমরা পেয়ে যাব যে কত বছরের জন্য, এই যে x মানে কি, কত বছরের জন্য কত বছর লেগেছে রহমত চাচাকে ব্যাংকে টাকাটা শোধ দিতে, ঠিক আছে। তো বার করি, এখানে একদম ইজি, এখানে এইটাকে ক্যালকুলেট করব, এইটাকে রেখে দেবো যা আছে 2,40,000 28,800x 62400x minus 62400। এবার জাস্ট এই দিকের গুলো এইদিকে, x এর পার্ট গুলো x এর দিকে আর এই পার্ট গুলো এইদিকে করে দিই। 2,40,000 আছে, এই পার্টটাকে আমরা ওই পারে নিয়ে যাব, 2,40,000 প্লাস এই যে 6,240 এইটাকে ওই পারে নিয়ে এসেছি, প্লাস হয়ে গেছে 62,400 টাকা ওপারে নিয়েছি, 62,400 টাকা আমরা ওই পারে নিয়ে গেলাম। আর এইদিকে 62,400x যেটা ছিল মাইনাস এই, তো বিয়োগ করতে হবে, এটাকে যোগ করব, যোগ করলে কত হচ্ছে, একটা দুটো 4, 3 নম্বরে 2 নম্বরে 2, ঠিক আছে, 2,40,000 আর এদিকে 62,000, তাহলে 3,24,000। এটা এদিকে কত হচ্ছে, বিয়োগ দিলে তোমার 3 3 6 0 0, এটা আসছে তো, দুটো শূন্য, 8 থেকে 4 গেলে 6, 8 6 14, একটা 8 নিলাম 9, 9 থেকে আর 2 যেতে গেলে 3 লাগে, একটা 2 থেকে 3, 3 থেকে 3 6, ঠিকই হয়েছে। এবার এই x টাকে রেখে দিলাম, দিয়ে এটাকে গুণে আছে x এর সাথে কি আছে, 33,600 গুণে আছে, ওটাকে ওই পারে ভাগে পাঠিয়ে দাও, করলা ভাই। x টা এখানে রয়ে গেল, এদিকে দুটো শূন্য কেটে গেল, এটা দিয়ে এটা কাটবে, কেটে 9 আসবে, দেখে নেবে তোমরা চেক করে। তাহলে x equal to 9 आंसर। তাহলে 9 বছরের জন্য 9 বছর লাগবে ব্যাংকে টাকা শোধ দিতে রহমত চাচার।
প্রমোদ চাচা 9 বছর ধরে মাইনে তুলবে, প্রত্যেক বছর ঘর ভাড়া তুলবে আর ওকে দেবে, ঘর ভাড়া তুলবে আর দেবে। এই হলো অঙ্ক। এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের সবচেয়ে বড় অঙ্ক হলো এটাই, ঠিক আছে। আর যে অঙ্কগুলো আমি দেখিয়েছিলাম এখানে আমি বোঝালাম বলে এতটা টাইম লাগলো, তাছাড়াও তোমরা যদি নিজের থেকে করো এত টাইম লাগবে না, সাথে সাথে হয়ে যাবে। যে অতগুলো অঙ্ক করালাম প্রথম দিনের ভালো করে যদি আমরা বলি, দেখো প্রথম দিনে তোমার প্রথম দিনে 20খানা আমরা টাইপ দেখেছি, ঠিক আছে। তারপরে আমরা বেসিক যে কোশ্চেনগুলো সেখানে আমরা 20খানা বেসিক ম্যাথ দেখেছি, ঠিক আছে। 20খানা অ্যাডভান্স আমরা 5খানা দেখেছি, টোটাল মিলিয়ে 45 খানা, টোটাল এখানে 25 টাইপ করেছি, তার মধ্যে এখানে নতুন নতুন টাইপের অঙ্ক এসেছে। টোটাল 45 টাইপ অফ ম্যাথ আমরা দেখেছি, ঠিক আছে। তো আমরা যখন এতগুলো প্রবলেম সলভ করে নিয়েছি, তো বেসিক্যালি যখন আমরা কোশ্চেন আনসার যখন পরীক্ষার হলে বসবো, নিশ্চয়ই এর মধ্যে থেকে যে কোনো একটা টাইপ আসবে। তো তোমরা চেষ্টা করবে সব অঙ্কগুলোকে কমপ্লিট করা, তাহলে কি হবে না, কমন পেতে বাধ্য। এবার যখন আমরা 10 ইয়ার্স করব, 2008 থেকে নিয়ে 2019 পর্যন্ত যত 10 বছরের যত কোশ্চেন এক জায়গায় করে যখন 10 ইয়ার্স করব, তখন দেখব যে এর মধ্যে থেকে কতগুলো আমার টাইপ মিলে যাচ্ছে আর আমরা কি ঠিকঠাক প্রিপারেশন নিয়েছি কিনা তখন দেখবো, ঠিক আছে। তো আজকে আমরা শুধু এই ভিডিওটা শেষ করলাম না, সিম্পল ইন্টারেস্টের যে চ্যাপ্টারটা ছিল সেটাকে পুরোপুরিভাবে শেষ করলাম। এর মাঝখানে আমরা একটা অন্য ছোট একটা চ্যাপ্টার তোমাদের ইন্ট্রোডাকশন করিয়ে দিলাম, ইউনিট ডিজিটে, ওটা তোমরা দেখে নিয়েছো। এবার আমরা 3 নম্বর চ্যাপ্টারে মুভ করব, ঠিক আছে। তো আজকের এই পর্যন্তই, থ্যাংক ইউ।